বাংলাদেশ মিয়ানমারের পর এবার একযোগে ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের 3 দেশ। মাত্রা কম হলেও ধারাবাহিক কম্পন ভূচাপের বড় পরিবর্তনের ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। ইসলামাবাদে বোমা হামলার রেশ না কাটতেই এবার পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দফতরে ভয়াবহ আত্মঘাতী হামলা, বহু হতাহতের শঙ্কা, চলছে পুলিশের কঠোর তল্লাশি অভিযান। চিকেন স্নেক ঘিরে দুশ্চিন্তায় ভারত, শিলিগুড়ি করিডোর নিরাপত্তা জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী সরকার, সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ। বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে পশ্চিমবঙ্গে বিশাল সমাবেশের ডাক তৃণমূল কংগ্রেসের। নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। দুবাই এয়ার শোতে স্বদেশি যুদ্ধ বিমান হারিয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত, রপ্তানির সম্ভাবনায় বিরূপ ছায়া, চ্যালেঞ্জের মুখে দিল্লির ভাবমূর্তি। দক্ষিণ এশিয়ায় কয়েকদিন ধরে যেভাবে একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে, এবার তারই প্রভাব যেন ছুঁয়ে গেল মধ্যপ্রাচ্যেও। সৌদি আরবে পশ্চিমাঞ্চলে অনুভূত হয় মৃদুকম্পন। এছাড়া ইরান ও ইরাকেও রেকর্ড করা হয় তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প। এতে 3 দেশেই বেড়েছে সতর্কতা। রোববার সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সৌদির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক হরাত আল সাকা এলাকায় 3.4 মাত্রার এই ভূমিকম্প রেকর্ড করে। মদিনার আল আইজ ও তাবুকের উমলুজ অঞ্চলের মধ্যবর্তী স্থান থেকে প্রায় 86 কিলোমিটার উত্তর পশ্চিমে ছিল এই কম্পনের উৎপত্তিস্থল। তবে হরাত আল সাকা এলাকার বিশেষত্ব হলো এটি সৌদি আরবের অন্যতম আগ্নেয় লাভাক্ষেত্র। যদিও ভূমিকম্পটি ছোট ছিল, তবুও নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। এদিকে একই সময়ে ইরাকে অনুভূত হয় 5.09 মাত্রার একটি কম্পন। সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এই অঞ্চলের ভূকম্পনও প্রায় একই সময় রেকর্ড করা হয়। তবে এখন পর্যন্ত সৌদি ও ইরাকে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আরেকটি ভূমিকম্প রেকর্ড করেছে মার্কিন ভূতাত্ত্বিক জয়ী সংস্থা USGS। তাদের তথ্য অনুযায়ী ইরানের গোরা শহর থেকে প্রায় 78 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে 4.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মধ্যম মাত্রার এই কম্পনটি সোমবার সকালে রেকর্ড করা হয়। তবে এই এলাকাতেও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের 3 দেশে একই দিনে 3টি ভূকম্পন রেকর্ড হওয়ায় ভূতাত্ত্বিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য মাত্রার হলেও ধারাবাহিক কম্পন ভূচাপের পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। আপাতত 3 দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সতর্কতা বজায় রাখা হচ্ছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। সম্প্রতি দিল্লি ইসলামাবাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলার আতঙ্ক কাটতে না কাটতে আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলার শিকার হল পাকিস্তান। সোমবার সকালে দেশটি উত্তর পশ্চিমাঞ্চলের শহর পেশোয়ারে আধা সামরিক বাহিনী ফেডারেল কনস্টাবুলারি FC সদর দপ্তরকে কেন্দ্র করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ব্যস্ত সড়কের পাশে অবস্থিত এই সদর দপ্তরের মূল গেটেই ঘটে ভয়াবহ এই বিস্ফোরণ। পুলিশ ও নিরাপত্তা সূত্র জানায়, সকাল 8টার কিছু পর প্রথম হামলাকারী চাদর জড়িয়ে গেটের দিকে এগিয়ে এসে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। বিস্ফোরণের পরপরই আরও 2 হামলাকারী কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করে, কিন্তু গেটে দায়িত্বে থাকা FC সদস্যরা দ্রুত গুলি চালিয়ে তাদের ঢুকতে বাধা দেয় এবং সেখানেই 2 জনকে হত্যা করে। এই হামলায় 3 FC সদস্য শহীদ হন এবং কমপক্ষে 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জন FC সদস্যও রয়েছে। তাদের দ্রুত লেডি রিডিং হাসপাতাল এবং খাইবার টিচিং হাসপাতালে নেওয়া হয়। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ডক্টর মিয়ান সাইদ আহমদ জানান, হামলাকারীরা মূল কম্পাউন্ডে ঢুকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার পরিকল্পনা করছিল। নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়ায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। ঘটনার পর পুরো সদর এলাকা ঘিরে ফেলা হয় এবং আশেপাশের সড়ক বন্ধ করে দেয় পুলিশ। আরও হামলাকারী আছে কিনা তা নিশ্চিত করতে কঠোর তল্লাশি অভিযান চলছে। এফসির ডেপুটি কমান্ড্যান্টও নিশ্চিত করেছেন যে সমগ্র ভবন ও আশেপাশের এলাকায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হামলা হঠাৎই বেড়ে গেছে। 2022 সালে যুদ্ধবিরতি ভেঙে তারা নিরাপত্তা বাহিনীর ওপর লাগাতার হামলার ঘোষণা দেয়, যার ধারাবাহিকতাতেই এই হামলা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি সহ দেশের শীর্ষ নেতারা গভীর নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, নিরাপত্তা বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা বড় ধরনের হতাহতের ঘটনা ঠেকিয়েছে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। চিকেন স্নেক মাত্র 20 থেকে 22 কিলোমিটারের সীমানা, যা ভৌগোলিক মানচিত্রে এর আকৃতি অনেকটা মুরগির গলার মতো সরু দেখায়, যে কারণে একে চিকেন নেক বলা হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এলাকায় নিরাপত্তা জোরদার করতে সম্প্রতি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের আন্তঃবাহিনী বৈঠক করেছে মোদী সরকার। এই বৈঠকটি হয় স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টারের ব্যানারে, যেখানে ভারতের প্রায় সব গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী, আর্মি ইন্টেলিজেন্স, ভারতীয় বিমান বাহিনী, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, আইটিবিপি, আরপিএফ, জিআরপি, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের একাধিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনার মূল বিষয়বস্তু ছিল চিকেন স্নেক অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জ, সীমান্ত নজরদারি, অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাসী নেটওয়ার্ক পর্যবেক্ষণ এবং আন্তঃসংস্থাগত গোয়েন্দা তথ্য আদান প্রদান ব্যবস্থা আরও শক্তিশালী করা। ভারতের সংবাদ মাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই করিডোর অঞ্চল নতুন করে নিরাপত্তা দৃষ্টিকোণে চলে এসেছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ ও নেপালে রাজনৈতিক অস্থিরতার আবহ এবং ভুটান চীন সীমান্ত পরিস্থিতির সংশ্লিষ্টতা এই বৈঠককে নতুন গুরুত্ব দিয়েছে। যদিও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এই বৈঠককে রুটিন হিসেবে উল্লেখ করে বলেছেন, নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের বিষয়ে প্রকাশ্যে কিছু বলা সম্ভব নয়, এটি তাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে নিরাপত্তা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, সাম্প্রতিক আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতায় এই বৈঠক প্রতীকীভাবে রুটিনের চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাগডোগরা বিমানবন্দরে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যাত্রী তথ্য যাচাই ও আচরণগত স্ক্রিনিং শুরু করা হয়েছে। এনজিপি, শিলিগুড়ি জংশন, আলিপুরদুয়ার ও কোচবিহার স্টেশনে বিশেষ নজরদারি শুরু হয়েছে। রাজধানী এক্সপ্রেস ও বন্দে ভারত সহ গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং জাতীয় মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে অতিরিক্ত পুলিশ টহল শুরু করা হয়েছে। বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্তে নজরদারি বৃদ্ধি। ভারত সরকার একই সাথে 3টি সীমান্তে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ভারত নেপাল সীমান্ত, ভারত ভুটান সীমান্ত ও বাংলাদেশ ভারত সীমান্ত। বিভিন্ন সূত্রে জানা গেছে, চিকেন স্নেক সংলগ্ন বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান সহ অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এটা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, বরং একটি স্পষ্ট ভূরাজনৈতিক প্রতীকী বার্তা, বিশেষ করে চীন ও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড, যা উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। এই সংকীর্ণ করিডোরের চারপাশে রয়েছে পশ্চিমে নেপাল, দক্ষিণে বাংলাদেশ এবং উত্তরে ভুটান ও চীন সীমান্ত। ফলে এই একটি করিডোরের নিয়ন্ত্রণ বা নিরাপত্তা ভারতের জাতীয় সংহতি ও সামরিক নিরাপত্তার জন্য জীবন রক্ষাকারী কবচ। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।
বাবরি মসজিদ ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায়। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যার এই মসজিদ ধ্বংসের ঘটনা ঘিরে পুরো দেশ জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বহু বছরের বিচারিক লড়াই শেষে 2020 সালে সেই জায়গায় মন্দির নির্মাণের জন্য হিন্দু সম্প্রদায়কে অনুমতি দেয় দেশটির আদালত, আর মুসলমানদের জন্য বরাদ্দ করা হয় অন্য জমি। এবার সেই ইতিহাসের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির জানান, আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 33তম বর্ষপূর্তিতে নতুন মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মুসলিম সমাজের নেতা ও ধর্মগুরুরা উপস্থিত থাকবেন। এটি তৈরিতে প্রায় 3 বছর সময় লাগবে। পাশাপাশি ওই একই দিনে তৃণমূল কংগ্রেস বাবরি মসজিদ ধ্বংসের 33তম বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশেরও ডাক দিয়েছেন। बाबरी मस्जिद 6 दिसंबर 2025 शनिवार वहाँ भित्ति स्थापन होगा। 3 साल लगेगा वह खड़ा होने के लिए, तैयार होने के लिए। এই ঘোষণায় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির মুখপাত্র ইয়াসির জিলানী অভিযোগ করেন যে বিধায়ক হুমায়ুন কবির নির্বাচনী সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। তিনি বলেন, তৃণমূলের নেতারা ভোট ব্যাংকে রক্ষা করতে জনগণকে বিভ্রান্ত করছেন। उन्हें मालूम है कि बंगाल में इस बार ममता जी की सरकार जा रही है, तो उनके नेता, विधायक और बड़े उनके स्पोक्स पर्सन ध्रुवीकरण की राजनीति करने के चैंपियन लोग हैं, अपीजमेंट पॉलिटिक्स करने की कोशिश कर रहे हैं। অন্যদিকে কংগ্রেসের প্রতিক্রিয়া কিছুটা ভিন্ন। সংসদ সদস্য সুরেন্দ্র রাজপুত বলেন, যদি কেউ মসজিদ, মন্দির, গুরুদ্বার বা গির্জা তৈরি করেন এতে বিতর্কের কি আছে? প্রতিটি ধর্মের মানুষকে নিজেদের উপাসনালয় তৈরি করার অধিকার আছে। कोई मस्जिद बना रहा तो मस्जिद बनाने में कौन सा एक ऐसा ये विषय आ गया है? मस्जिदें, मंदिर, गुरुद्वारे, चर्च बनते रहते, विवादित क्या है इसमें? इसको विवाद का मुद्दा क्यों बनाया जा रहा है? इसको संवाद का मुद्दा बनाइए। हर धर्म को अपनी मस्जिदें बनाने का अख्तियार है। একই সাথে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদি যোগ করে বলেন, ভারতে যত মসজিদই বাবরি নামে তৈরি হোক, অযোধ্যার মূল বাবরি মসজিদের তাৎপর্য কখনো কমবে না। मस्जिद जहाँ एक जगह बन जाती है वो क़यामत तक मस्जिद है। बाबरी मस्जिद के नाम पर हिंदुस्तान में अगर सैकड़ों मस्जिदें बन जाएं तो वो मस्जिद की जो हैसियत है अयोध्या में, वो हैसियत कभी ख़त्म नहीं हो सकती। এই ঘোষণার ফলে মুর্শিদাবাদে আবারও রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কে শুরু হয়েছে। তবে ইতিহাস এবং সাম্প্রদায়িক সংবেদনশীলতার কারণে এই ঘটনার প্রতিক্রিয়া কেমন হবে তা এখন সময়ই দেখাবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। দুবাই এয়ার শোর উজ্জ্বল দিনের আলোতেই ভারতের স্বদেশী যুদ্ধবিমান তেজসের বিধ্বস্ত হওয়া দিল্লির জন্য যেন এক অপ্রত্যাশিত ধাক্কা। বিশ্বের বহু দেশের অস্ত্র ক্রেতাদের সামনে এমন দুর্ঘটনা শুধু মানবিক ট্র্যাজেডি নয়, বরং ভারতের রপ্তানির সম্ভাবনার উপর বিরূপ ছায়া ফেলেছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট উইং কমান্ডার নমাংস সল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্লেষকদের মতে দুবাইয়ের মতো বৈশ্বিক মঞ্চে এমন দুর্ঘটনা ভারতের ভাবমূর্তিকে চ্যালেঞ্জে ফেলেছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক ডগলাস এ বার্কি বলেন, এই ধরনের দৃশ্য অত্যন্ত নেতিবাচক হলেও তেজাস প্রকল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে যদি ভারত দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারে। তেজস প্রকল্পের যাত্রা শুরু 1980-র দশকে মিগ-21 প্রতিস্থাপনের লক্ষ্য নিয়ে। 4 দশক ধরে উন্নয়ন, প্রযুক্তি আর বাজেটের টানাপোড়েনের পরও আজও প্রকল্পটি পুরোপুরি পরিপক্ক নয়। রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হালের পক্ষ থেকে 180টি উন্নত MK-14 ভ্যারিয়েন্ট তৈরির পরিকল্পনা থাকলেও ইঞ্জিন সরবরাহ জটিলতায় ডেলিভারি হচ্ছে বিলম্বিত। হালের সাবেক কর্মকর্তারা বলছেন, আপাতত রপ্তানির সম্ভাবনা থমকে গেছে। মালয়েশিয়া সহ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বাজার ছিল ভারতের প্রধান লক্ষ্য, কিন্তু এই দুর্ঘটনা সেই লক্ষ্যে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এদিকে ভারতের বিমান বাহিনী বর্তমানে মাত্র 29 স্কোয়াড্রন নিয়ে চলছে, যেখানে অনুমোদিত সংখ্যা 42। পুরনো মিগ-21, জাগুয়ার ও মিরাজ 2000 অবসরে যাচ্ছে শিগগিরই। ফলে তেজসের উপর নির্ভরতা বাড়লেও উৎপাদন সমস্যায় সময়মতো ঘাটতি পূরণ সম্ভব হচ্ছে না।
তাৎক্ষণিক সমাধানে ভারত ফরাসি রাফাল, মার্কিন F-35 বা রাশিয়ার Su-57 কেনার বিষয় বিবেচনা করছে। তবে বিশ্লেষকরা মনে করেন আন্তর্জাতিক বাজারে তেজসের সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রকল্প ভারতের ভবিষ্যৎ যুদ্ধবিমান শিল্পের জন্য যে প্রযুক্তিগত ভিত্তি তৈরি করছে সেটি দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় সম্পদ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।